নমস্কার, আই প্রবীর। গত পর্বের মতো আজকের পর্বেও আমরা হাজির হয়ে গেছি এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আমরা রয়েছি মূলত বড়চাঁদা হাই স্কুলের যে ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল, সেই পরীক্ষারই প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের পর্বে আমরা দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পাঠ তুলে ধরছি তোমাদের কাছে। এই প্রশ্নপত্রের যে প্রশ্নপত্রের 1 থেকে 3 দাগ পর্যন্ত সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সমস্যামান প্রশ্নগুলির সমাধান গত পর্বেই আমরা সারা করেছি, অর্থাৎ 40 নম্বর প্রশ্নের সমাধান ইতিমধ্যেই তোমাদের তুলে দিয়েছি। আজকের পর্বে আমরা তুলে ধরছি বাকি 30 নম্বরের জ্যামিতির প্রশ্নের সমাধান সহ। তাই প্রত্যেককে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত তুলে ধরো। তো চলো আজকের পর্বটি শুরু করছি। তার আগে আবারও বলবো যে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী পর্ব থেকে আগামী সপ্তাহ থেকেই আমরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের সমাধান। তো সেই কারণে প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে পেতে এবং সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের পর্বে আমরা শুরু করব তাহলে 4 দাগের প্রশ্ন থেকে। 4 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, এখানে বলেছে 4 দাগের প্রশ্নে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে 4 5 20 নাম্বার, অর্থাৎ সমস্যামান প্রশ্ন, অর্থাৎ ব্যাখ্যাধর্মী প্রশ্ন একটু লিখতে হবে বা ভালোভাবে। তো কি বলেছে এখানে না, একটি শহরের প্রথম প্রশ্ন রয়েছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে, আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তো দেখো এরকম ধরনের যদি প্রশ্ন থাকে আমরা অতি সংক্ষিপ্ত আকারে করবার চেষ্টা করব প্রশ্নগুলোর সমাধান। তো এখানে আমরা সরাসরি লিখব যে পরের বছর জনসংখ্যা হবে সমান সমান 4% হারে বাড়ছে। তার মানে এখানে 100 জনে বাড়ছে 4 জন, মানে 104 জন হচ্ছে। তাহলে 104/100, পূর্বে যেখানে ছিল 100 সেখানে হয়ে যাবে 1 বছর পরে 104 জন। এবার ছিল 26,250, তাই তাকে গুণ দিলাম। এবার কাটাকুটি করব আমরা, এই শূন্যতে কেটে দিলাম। এবার পাই দিয়ে কাটছি, পাই দিয়ে কাটলে 5 2 হবে 10, পাই দিয়ে কাটলে হবে 5 5 25, 1 থাকে 12, পাই 2 গুণে 10, 2 25, 5 5 25। এবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 2 5 10, 2 2 গুণে 4, মানে 525কে আমরা 52 দিয়ে গুণ করব। 525কে 52 দিয়ে গুণ করলে কি পাচ্ছি, 2 5 হবে 10, 2 2 4 1 5, আর 2 5 10 এখানেও লিখব, গুণ চিহ্ন দিলাম। 5 5 25, পাই 2 10, আর 2 হবে 12, 5 5 25, আর 1 26, সমান হবে 0 5 5 10, 2 আর 1 3, তা হবে 6 আর 1 7, 2, অর্থাৎ 27,300 জন। তাহলে এখানে লিখে দেবো আমরা 27,300 জন। তাহলে পরের বছর জনসংখ্যাটা হচ্ছে 27,300 জন, যেখানে ছিল কতজন, 26,250 জন ছিল। এবার বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, পরপর 2 বছর পর। তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে সমান সমান প্রত্যেক বছরই 4% করে বাড়বে। তাহলে 100তে 104 জন, এটা দুবার লিখব, 104/100, গুণ হবে আমাদের কত না ওই 26,250, 26,250। তাহলে এবার কাটাকাটি করবো আগের মতোই, 0 0 কেটে নিলাম, 2 5 হবে 10, 5 দিয়ে কাটলে হবে এটা কত
না আমরা কেটেছিলাম আগেই 525। এবার 2 দিয়ে যদি কাটি তাহলে হবে কত, 2 এটা হবে 52। তার মানে 52, 125 আর 104। তার মানে এই 27,300কে আবার 104 দিয়ে আমরা গুণ করে নেব। নিচে আছে 100, অর্থাৎ দুটোর পর দশমিক বসাবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি 27,300 গুণ 104/100। এবার এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি কি না 273। এই 273কে আমরা 104 দিয়ে গুণ করব। তাহলে কত পাচ্ছি, 4 3 12, 4 7 28 আর 1 29, 4 2 8, 8 9 10। এখানে 0 0 0 গুণ 3 1 3, 7 1 7, 2 1 2। তাহলে 2 9 3 8 2, অর্থাৎ পাচ্ছি আমরা 28,392 জন। তাহলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 28,392 জন। 1 বছর পর হবে 27,300 জন। এই হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্কের সমাধান, অর্থাৎ 1 দাগের প্রশ্নের সমাধান। এবার রয়েছে 2 দাগের প্রশ্ন। তো দেখো 2 দাগের প্রশ্নের সমাধান করব। 2 দাগের প্রশ্নে বলা আছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে হলো 60 মিনিট, আর 1 ঘন্টা 15 মিনিট মানে হলো 60 আর 15 75 মিনিট, আর হলো 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট। তাহলে 45, 60, 75 এবং 90 মিনিট করে হচ্ছে। বাজে বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে? তাহলে এদের লসাগু করব, অর্থাৎ 45, 60, 75 আর 90 এদের লসাগু। 2 দিয়ে গেলে এটা 45 নেমে গেল, 30 হবে, 75 নেমে গেল, 45 হবে। 3 দিয়ে গেল, 3 15 হবে 45, 3 10 হবে 30, 3 25 হবে 75, 3 15 হবে 45। এবার 3 দিয়ে গেলে হবে 3 5 15, 10 নেমে গেল, 25 নেমে গেল, 3 5 হবে 15। আবার 5 দিয়ে গেলে 5 1 5, 5 2 10, 5 5 25, 5 1 5। অর্থাৎ লসাগু হলো তাহলে কত, 2 গুণ 3 গুণ। তাহলে লিখব লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 5, 2 গুণ 3 গুণ 3 গুণ, আবার 3 আছে, গুণ 5 গুণ 2 গুণ 5, 2 গুণ 5 সমান সমান 5 2 10, 10 5 50, 50 3 150, 150কে 6 দিয়ে গুণ করলে হবে কত না 900। অর্থাৎ 900 মিনিট। 900 মিনিট পর আবার ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। তাহলে লিখব আমরা, অতএব 900 মিনিট পর ঘন্টাগুলি আবার একসাথে বাজবে। এবার 900 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? আমরা 900কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হবে 60 থেকে 60, 300 হলো, 6 5 30 মানে 15 ঘন্টা। তাহলে বেলা 12টার পর আরও 15 ঘন্টা যোগ করলে কত হবে? বেলা 12টার পর আবার রাত্রি, তার মানে রাত্রি 12টা মানে 12 ঘন্টা, আরও 3 ঘন্টা মানে রাত্রি 3টার সময়। অতএব বেলা 12টার পর ঘন্টাগুলি
রাত্রি 3টার সময় একত্রে বাজবে। তাহলে 12টার সময় বাজার পর আবার রাত্রি 3টার সময় ঘন্টাগুলো একসাথে বাজবে। তো এই হলো আমাদের এই পর্বের অর্থাৎ 4 দাগের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। এবার চলে যাব আমরা বাকি প্রশ্নগুলোর সমাধানে। তার আগে আবারও সকলকে স্মরণ করিয়ে দেব যে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এবং সমাধানগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো 4-এর 3-এর দাগের প্রশ্ন। 4-এর 3-এর দাগের প্রশ্নে বলা আছে কি না, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। তাহলে প্রথমে লিখব আমরা 7, 11, 13 এদের লসাগু। 7, 11, 13 এদের লসাগু সমান, এটা হলো সব পরস্পর মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাও বটে প্রত্যেকটি। তাহলে এদের গুণ হয়ে যাবে 7 গুণ 11 গুণ 13 সমান সমান কত হলো? 7 13 হলো 91। 91কে 11 দিয়ে গুণ করলে হবে 11 1 11, 11 9 99 আর 1 হবে 100। তার মানে 1001 হবে লসাগু। এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বলেছে 4000 বিয়োগ করলে, তাহলে নির্ণীয় সংখ্যাটি সমান, অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান 4000 বিয়োগ করতে বলা ছিল, তাহলে এই 1001 যোগ 4000 সমান সমান 5001 হবে এদের যোগফল। মানে তাহলে মূল সংখ্যাটা হবে 5001, যার থেকে 4000 যদি বিয়োগ করি তাহলে থাকবে আমাদের 1001, যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে কি আছে দেখো, 4-এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে তার তালিকা দেওয়া হলো, তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। তাহলে এর স্তম্ভচিত্র আমাদের অঙ্কন করতে বলতে হবে বা করতে হবে। এখানে আমরা এভাবে স্তম্ভচিত্র অঙ্কন করব। এখানে লিখব ফলের নাম, আর এখানে হলো বন্ধু সংখ্যা। এখানে আছে বন্ধু সংখ্যা, এখানে আছে ফলের নাম। ফলগুলি কি কি রয়েছে? আপেল, এখানে আছে আপেল, তারপর রয়েছে পেয়ারা, তারপর রয়েছে কলা, তারপর রয়েছে শসা, তারপর রয়েছে আঙ্গুর। অর্থাৎ এই 5 ধরনের ফল আছে। এবারে সবচেয়ে বেশি বন্ধু সংখ্যা এখানে বলা রয়েছে কত না 6 জন। তাহলে এটা হলো 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8, এভাবে আছে। এখন আপেল খেতে ভালোবাসে এমন বন্ধুর সংখ্যা হলো 4 জন। তার মানে এটা হবে আপেল হবে এই 4-এর দাগ এর সোজাসুজি, তার মানে এইভাবে যাব। এটা হলো এই স্তম্ভচিত্রটা হলো আপেলের। এবার রয়েছে পেয়ারা খেতে ভালোবাসে 2 জন। তাহলে এই সোজাসুজি, অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে, এটা হলো আমাদের পেয়ারা 2 জন। 6 জন রয়েছে যারা কলা খেতে ভালোবাসে, এই সোজাসুজি, এই সোজা, অর্থাৎ
এই জায়গা থেকে আমরা, এটা হলো কলা খেতে ভালোবাসে 6 জন। এবার রয়েছে 5 জন রয়েছে যারা শশা খেতে ভালোবাসে, অর্থাৎ এই সোজা এই জায়গা থেকে, এটা হলো শশা খেতে ভালোবাসে। আর আঙ্গুর খেতে ভালোবাসে 3 জন, মানে এই সোজা এই সোজা, এটা হলো, তাহলে এখানে লিখবো আমরা 4 জন, এটা আছে 2 জন যারা পেয়ারা খেতে ভালোবাসে, কলা খেতে ভালোবাসে 6 জন, শশা খেতে ভালোবাসে 5 জন, আর 3 জন রয়েছে যারা আঙ্গুর খেতে ভালোবাসে। তো এইভাবে আমরা এই স্তম্ভচিত্রটা অঙ্কন করব। একে আবার তোমরা রেখাঙ্কিত করে দিতে পারো, এভাবে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে তোমরা এটাকে রেখাঙ্কিত করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমরা রেখাঙ্কিত করে দিলাম। এই হলো আমাদের 4 দাগের প্রশ্নের সমাধান। এবার রয়েছে 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে কি আছে? 5 দাগের প্রশ্নে বলা আছে, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট টাকা 4096 টাকা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। তাহলে সদস্য সংখ্যাটা মূলত আছে কি, বা চাঁদা উঠেছে যেটা প্রথমে, এই যে 4096 টাকা চাঁদা উঠেছে, তা যতজন সদস্য তার 4 গুণ দেওয়াতে। তাহলে সদস্য সংখ্যা হবে, সদস্য সংখ্যা সমান সমান √, 4096, একে 4 গুণ ছিল, তাহলে 4 দিয়ে প্রথমে ভাগ করে নেব। 4 দিয়ে ভাগ করলে কি আসছে, 4 × 1 = 4, 0, 4 × 2 = 8, 1 16 হলো, 4 × 4 = 16, মানে 1024। এই 1024-এর আমাদের বর্গমূল করতে হবে। তো 1024-এর আমরা বর্গমূল করব। 1024 এর বর্গমূল যদি করি তাহলে কি হবে না, এক্ষেত্রে এই জোড় আর এই জোড়, অর্থাৎ 10 আছে আমাদের বাঁ দিকে, তাহলে তার কাছাকাছি বর্গ সংখ্যা হলো 9, 3 × 3 = 9। এবার বিয়োগ দিচ্ছি, 1 2 4 নেমে গেল। এবার 3-এর ডবল হবে 6, কবার যাবে, 2 বার, তাহলে 2 2 হবে 4, আর 2 6 হবে 12, মিলে যাচ্ছে। তার মানে উত্তরটা হবে কত, 32। তাহলে সমান সমান লিখবো আমরা 32 জন। তাহলে সদস্য হবে কত না, 32 জন। আর যদি বলতো তাহলে প্রত্যেক সদস্য কত করে দিয়েছে চাঁদা, তাহলে 32 × 4, মানে 128 টাকা করে তারা চাঁদা দিয়েছিল, যার ফলে এই 4096 টাকা চাঁদা উঠেছে। তো এই হলো আরও 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, অর্থাৎ বাকি প্রশ্নগুলির সমাধানে। তাই বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো 4 দাগের 6 প্রশ্ন। 4 দাগের 6 প্রশ্নে বলা আছে কি, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি লিখো যা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে। আমরা প্রথমে 8, 15 এবং 20 ও 25 এদের লসাগু করব। 8, 15, 20 আর 25 এদের লসাগু করছি। কত দিয়ে চালাবো, 5 দিয়ে চালাচ্ছি। 8 নেমে গেল, 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 5 = 25। এবার 2 দিয়ে চালাচ্ছি, 2 × 4 = 8, 3 নেমে গেল, 2 × 2 = 4, 5 নেমে গেল। এবার 2 দিয়ে গেল, আবার 2 × 2 = 4, 3 নেমে গেল, 2 × 1 = 2, 5 নেমে গেল। তাহলে লসাগু হবে কত, লসাগু সমান সমান 5 × 3টে 2, 3টে 2 গুণ 3 × 5 গুণ 3 × 5। এখানে এটা যদি আমরা বর্গ আকারে লিখি তাহলে কি লিখতাম, 5 স্কোয়ার ×
2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, আর এই 2 এবং 3 এরা বিজোড় সংখ্যায় থেকে যাচ্ছে, এরা জোড় আকারে থাকছে, তাই এদের বর্গাকারে লিখতে পারলাম, কিন্তু এরা বর্গাকারে আসছে না। সমান সমান হলো কত? সমান সমান হবে 25, 4 100 আর 6 মানে 600, তাহলে হলো 600। এখন সংখ্যাটা হলো 600। এবার এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে লিখব কি? অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তাহলে এই 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি হবে তাহলে কত না? পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 600 গুণ, এখানে এই 2 এবং 3 কম ছিল, অর্থাৎ একটি 2 এবং একটি 3, তার মানে 6 দিয়ে গুণ করে নিচ্ছি, মানে 3600। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে 3600। এখন প্রশ্নে বলা আছে কি? প্রশ্নে বলা রয়েছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি লেখো, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম একটি পূর্ণবর্গ সংখ্যা লিখতে বলেছে। এটিও কিন্তু 4 অঙ্কের। এর চেয়ে আর বড় কি সংখ্যা আছে পূর্ণবর্গ সংখ্যা? তো সেটি দেখার জন্য আমরা এর গুণিতক হিসাবে কি পেতে পারি না 3600। এই 3600কে আমরা 1 বর্গ দিয়ে গুণ করলে হবে কি 3600। আবার 3600কে 2 বর্গ দিয়ে যদি গুণ করি তাহলে হবে কত? 4 দিয়ে গুণ হচ্ছে, তার মানে তাহলে 4 6 24, 4 3 12, 13 14, অর্থাৎ হয়ে যাবে 14400, যা 5 অঙ্কের। তাহলে এটি হবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে লিখব কি? অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 3600। এই 3600 হবে সেই পূর্ণবর্গ সংখ্যা। এটি হলো আমাদের এই 4-এর 6-এর দাগের প্রশ্নের সমাধান। এবার 4-এর শেষ প্রশ্ন অর্থাৎ 7-এর দাগের প্রশ্ন কি রয়েছে? 7-এর দাগের প্রশ্নে দেখো বলেছে আমার পড়ার বই ও গল্পের বই এর অনুপাত 4:3, মানে 4টি যদি হয় পড়ার বই তাহলে গল্পের বই হবে 3টি। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি। অর্থাৎ দুটো প্রশ্ন এখানে চাওয়া হয়েছে। তাহলে পড়ার বই, এখানে পড়ার বই ইজ টু গল্পের বই সমান সমান 4:3, 4:3। এবার পড়ার বই আছে 28টি, পড়ার বই সমান 28টি, অতএব গল্পের বই সমান সমান কত হবে না? পড়ার বইয়ের সংখ্যা 4টি হলে গল্পের বই 3টি। এখন পড়ার বই সংখ্যা দেওয়া আছে 28টি, গল্পের বই চাই, যাকে চাই তাকে আমরা 3 এখানে, অর্থাৎ গল্পের বইয়ের সংখ্যাটা 3 দেওয়া আছে, তাহলে 3-এর 4 লিখব গুণ 28। এভাবে ভাগারটা তৈরি করব। 4 7 হবে 28, তার মানে 7 3 হবে 21টি, তাহলে 21টি হবে গল্পের বই। এখন এর পাশাপাশি আরও একটি প্রশ্ন রয়েছে, মোট বই কত হবে? তাহলে অতএব মোট বই সংখ্যা সমান সমান 28 যোগ 21, যোগ করলে হবে কত? সমান 49টি। তো এই 49টি হবে, তার মানে আমার মোট বই হবে তাহলে 49টি, যার মধ্যে 28টি হলো আমার পড়ার বই আর 21টি হবে আমার গল্পের বই। তো এই ছিল আমাদের যে সমস্যা মান 4-এর দাগের প্রশ্নগুলো। এবার যে প্রশ্নগুলো রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, জ্যামিতির প্রশ্নগুলো, তার সমাধানও আমরা এই পর্বেই করে ধরব, কিন্তু তোমাদের বোর্ডেতে করা নয়, আমরা খাতাতে তোমাদের করে দেবো, যাতে করে আগামী দিনে তোমরা
এই ভিডিওটা দেখলেই, সম্পূর্ণরূপে দেখলেই কিভাবে এই জ্যামিতিগুলোর সমাধান করতে হয় তাও তোমরা জানতে পেরে যাও, বুঝতে পারো। তো সেই কারণে এবার বলবো, চলো আমরা খাতায় তোমাদের তুলে ধরি কিভাবে এই জ্যামিতির সমাধানগুলো করা হয়। তো সেই সঙ্গে আরও বলবো যে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু এরকমভাবেই আমরা তোমাদের পাশে থেকে তোমাদেরকে গাইড করে আগামী দিনে 70-এ 70 যাতে করে পাওয়া যায় তার আপ্রাণ চেষ্টা আমরাও যেমন করছি, তোমরাও আমাদের পাশে থেকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং সাবস্ক্রাইব করবে, এই আশা ভরসা করে আমরা এবার চলে যাব আমাদের খাতাতে। তো চলো। তো এবার দেখো 5 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দুগুণে 10 নাম্বার আছে, অর্থাৎ এই জ্যামিতির 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই 3টি প্রশ্নে মোট 10 নম্বর রয়েছে। আমরা এই 10 নম্বরের সমাধান তোমাদের খাতাতে তুলে ধরব, কারণ জ্যামিতির সম্পূর্ণ অংশটা বুঝতে গেলে অবশ্যই আমাদের খাতাতে তোমাদের নজর রাখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এবার চলো, প্রথম প্রশ্নে বলা রয়েছে কি না, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করো। তো দেখো আমরা কিভাবে এটি অঙ্কন করি। এখানে আমরা অঙ্কন করব, তাহলে প্রথমেই আমরা একটি এভাবে প্রথমে কত বলা রয়েছে না, মাপটা দেওয়া আছে 3 সেমি। তো 3 সেমি মাপ নেব, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এখান থেকে আমরা পয়েন্ট করে নিচ্ছি 3 সেমি। এই হলো আমাদের 3 সেমি একটি ব্যাসার্ধ। এবার আমরা এখানে ব্যাসার্ধ বলেছে তাই এখানে বসালাম। এখানে পেন্সিল কম্পাস নিয়েছি, আর পাশাপাশি পেন্সিলের পরিবর্তে আমরা নিয়েছি কলম, যাতে করে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। তো এইভাবে আমরা এবার ঘুরিয়ে নেব বৃত্তটাকে। এটা হলো আমাদের একটি বৃত্ত। এই বৃত্ত অঙ্কন হয়ে গেল। এখানে এই বৃত্তের এটা নাম দিলাম ও, এটার নাম দিলাম আমরা এ। তাহলে ও এ হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান ও এ। এটা হলো আমাদের 5-এর 1 দাগের প্রশ্ন, ব্যাসার্ধ ও এ। এবার চেয়েছিল কি না, বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হলো এখানে ও, এই ও হলো কেন্দ্র। আর বলেছে ব্যাস, আমরা এভাবে ব্যাস অঙ্কন করছি। ব্যাস হবে সেটাই যেটা কেন্দ্র দিয়ে যাবে যে জ্যা বা পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল যদি কেন্দ্র দিয়ে যায় তখন তাকে বলবো আমরা ব্যাস। এখানে এই পি কিউ হলো একটা ব্যাস, পি কিউ সমান সমান ব্যাস। এবার চেয়েছে কি না জ্যা, এই পি কিউ একটি জ্যা বটে। আবার আমরা যদি এখানে এভাবে যোগ করি, এই এম এন, এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, তাহলে এটা হবে জ্যা। জ্যা হলো এখানে এম এন। জ্যা কাকে বলে জানো, যে পরিধির যে কোনো দুটো বিন্দুর যোগফল। এখানে এম এবং এন হলো পরিধির যে কোনো দুটি বিন্দু, তাদের যোগ করেছি, তাই এটা হলো আমাদের জ্যা। এবার রয়েছে বৃত্তচাপ। আমরা এখানে এই দুটো ব্যাসার্ধ, এখানে ও কিউ একটা ব্যাসার্ধ, আবার ও এ একটা ব্যাসার্ধ। এখানে যদি আমরা লিখি কি না টি, এই টি হলো একটা চাপ, অর্থাৎ
এখানে এটা হবে একটা চাপ, চাপটা হলো তাহলে কি না চাপ সমান কিউ টি এ, কিউ টি এ হলো একটি চাপ, এই বৃত্তটার একটা চাপ। তো এইরকমভাবে তোমরা বিভিন্ন অংশগুলোকে আমাদের মতো করে চিত্র অঙ্কন করে তাদের নামকরণ করে চিহ্নিত করে দেবে। তো এই গেল 5-এর 1-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 5-এর 2-এর দাগের প্রশ্ন কি রয়েছে। 5-এর 2-এর দাগের প্রশ্নে বলা আছে, দেখো 5-এর 2-এর দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে পিকিউ একটি সরলরেখাংশ আঁকো যার দৈর্ঘ্য কত বলেছে 4 সেমি। তো 4 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করব। 4 সেমি দৈর্ঘ্য নেব, এখানে এই 0-তে একটা পয়েন্ট করব আর এই 4-এতে একটা পয়েন্ট করলাম। এবার এদের যোগ করে দেব। এর নামকরণ করে দেওয়া আছে পিকিউ। পিকিউ একটি 4 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ। এই সরলরেখাংশের উপর ও একটি বিন্দু চিহ্নিত করো। এই সরলরেখাংশের উপর যে কোনো একটি জায়গাতে আমরা ও নিলাম, আমরা ধরলাম এখানে রয়েছে আমাদের ও বিন্দু, এটা হলো আমাদের ও বিন্দু। এখন স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে, এই স্কেল এবং পেন্সিল কম্পাস সাহায্যে আমরা অঙ্কন করব ও এম লম্ব। তো কিভাবে, আমরা এখানে আমাদের এই ও বিন্দুতে কম্পাসেরকে বসালাম, এবার এভাবে ঘুরিয়ে নেব, একটা বৃত্তচাপ কাটলাম। এবার আমরা এই অংশটাকে এই এখান থেকেও অথবা এখান থেকে আমরা কাটতে পারি, এভাবে কাটব একবার, আবার একবার কাটব দুবার। এবার প্রথমে যেখান থেকে কাটলাম সেখান থেকে উপর দিয়ে কাটব, আবার দ্বিতীয় যেখানে কাটলাম সেখান থেকেও বসিয়ে ওই তৃতীয় যে বৃত্তচাপ সেই বৃত্তচাপটিকে কাটব। এবার আমরা যোগ করে নেব। এবার আমরা যোগ করব। এই হলো আমাদের ও এম, এটা হলো আমাদের এম। তাহলে পি ও এম, কোণ পি ও এম সমান কোণ এম ও কিউ সমান সমান হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা ঘুরিয়ে কথাটাকে বলতে পারি এভাবে, ও এম লম্ব পি কিউ, ও এম লম্ব পি কিউ, এভাবেও আমরা এটাকে দেখাতে পারি। তো এই হলো আমাদের 5-এর 2-এর দাগের প্রশ্নের সমাধান। এবার চলে যাব এই পর্বের শেষ প্রশ্ন। কি বলা আছে 3-এর দাগের প্রশ্নে, দেখো এখানে বলা রয়েছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকো এবং কোণটিকে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে বিভক্ত করো। তো এই হলো আমাদের চাঁদা। এই চাঁদার সাহায্যে আমরা কি করব না 120 ডিগ্রি কোণ আঁকব। তো তার জন্য প্রথমে স্কেল দিয়ে আমরা একটা সরল রেখা অংশ কেটে নেব। প্রথমে একটা সরল রেখা এঁকে নিলাম, পয়েন্ট করলাম। এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের ওয়াই। এই এক্স ওয়াই একটি সরলরেখা। এবার এক্স বিন্দুতে আমরা আমাদের চাঁদাটিকে বসাচ্ছি 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটা 0, এভাবে দেখে দেখে যাব, এখানে রয়েছে আমাদের 120 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি। তো এই 120 ডিগ্রি এবার আমরা যোগ করে নিলাম। এর নাম দিলাম আমরা কি না এ, এটার নাম দিলাম আমরা এ।
এ এক্স ওয়াই হলো 120 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি। এবার একে 4টে টুকরো করতে হবে। আমরা কি করব, এখানে বসাবো এবার এক্সে একটা বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপটাকে এবার আমরা প্রথমে দুটো ভাগ করছি, সমদ্বিখণ্ডিত করব এইভাবে। এভাবে একে সমদ্বিখণ্ডিত করে নিলাম। একে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এই দুটো অংশকে, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটাকে আবার সমদ্বিখণ্ডিত করব। এখান থেকে এখানে কাটব, এখান থেকে বসিয়ে এখানে, এবং এখানে আবার এখানে বসিয়ে এখানে। এবার এদের যোগ করে নেব। তাহলে যোগ করলে পাচ্ছি এভাবে একটা অংশ, আর এই হলো আরও একটি অংশ। এর নাম দিলাম বি, এর নাম দিলাম সি, এর নাম দিলাম ডি। তাহলে আমরা এখানে 4টি কোণ তৈরি করলাম, 1টি, 2টি, 3টি, আর এই হলো চতুর্থ কোণ। এটা চতুর্থ কোণ, 4টি কোণ। অর্থাৎ কোণ এ এক্স বি সমান কোণ বি এক্স সি সমান কোণ সি এক্স ডি সমান কোণ ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই। অর্থাৎ এই 4টি ভাগে আমরা এই 100 ডিগ্রি কোণটিকে সমদ্বিখণ্ডিত, মানে 4টি সমান খণ্ডে বা অংশে বিভক্ত করলাম। তাহলে প্রত্যেকটি অংশের মান হবে কত না, যদি 4 দিয়ে ভাগ করি 120কে, সমান সমান হবে 30 ডিগ্রি। প্রত্যেকটি কোণের মান হবে 30 ডিগ্রি। তোমরা চাঁদার সাহায্যে যে কোনো একটি কোণ মেপে নিয়ে দেখতে পারো, বা প্রত্যেকটি কোণকেও মাপতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এখানে 30 ডিগ্রি দেখতে পাচ্ছ যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। 30 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এখানে আসছে এটা 90 ডিগ্রি, আর এটা হলো 120 ডিগ্রি। তার মানে আমরা 120 ডিগ্রি কোণকে এই চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ এঁকেছিলাম, এবং স্কেল এবং পেন্সিল কম্পাসের মাধ্যমে তোমাদের সেই 120 ডিগ্রি কোণকে 4টি সমান অংশে বিভক্ত করে দিলাম। তো এই ছিল আমাদের এই পর্বের 4টি জ্যামিতির প্রশ্ন, তার সমাধান আমরা তোমাদের তুলে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি বোর্ডেতে। আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এরকমভাবেই তোমরা বুঝে যেতে পারবে। তো চলো, সকলেই আমাদের এই জ্যামিতির যে প্রশ্নগুলো তারও সমাধান বুঝে নিয়েছো। এরকমভাবেই আমরা তোমাদের পাশে থেকে প্রত্যেকটি প্রশ্নের সমাধান, আমাদের হাতে যে সমস্ত প্রশ্নপত্র আসছে তা তুলে ধরছি আগামী দিনেও এইভাবেই। এবং সেই সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে তার প্রত্যেকটি অনুশীলনীর সমাধান, এবং কেশবচন্দ্র নাগের নবগণিত যে বইগুলি রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তুলে ধরছি। তো সেই কারণে আমাদের প্লেলিস্টে থাকা বিভিন্ন ভিডিওগুলো এরকমভাবেই সম্পূর্ণরূপে দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আরও একটি নতুন কোনো বিদ্যালয়ের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।